আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি সুস্মিতা চৌধুরী। শুরুতে জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। চাকরি হারানো বিদেশিদের জন্য কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্রে থাকা H-1B সহ বিভিন্ন ভিসায় 60 দিনের সুযোগ বাতিলের প্রস্তাব। অসুস্থ হলেও মিলবে না ছাড়, মেডিকেডের নতুন কর্মশর্তে স্বাস্থ্য বিমা হারানোর সংখ্যায় লাখ লাখ মার্কিন নাগরিক, বাড়ছে উদ্বেগ। পরিবারের দায়িত্বে বিপর্যস্ত আমেরিকার জেনজি, বর্তমানের খরচ মেটাতে ভাঙছে অবসর সঞ্চয়, ভবিষ্যতের স্বপ্ন পড়ছে বড় ঝুঁকিতে। এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে ঘিরে নতুন বিতর্ক, করদাতাদের অর্থ বিতর্কিত সংগঠনে দেওয়ার অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চাকরি হারানো বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ আরও সীমিত হতে পারে। H-1B সহ কয়েকটি ভিসায় থাকা কর্মীদের 60 দিনের গ্রেস পিরিয়ড বাতিলের প্রস্তাব এগিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এখন এটি নিয়ন্ত্রক পর্যালোচনায় রয়েছে এবং চূড়ান্ত হওয়ার আগে জনমত নেওয়ার সুযোগ থাকবে। প্রস্তাবটির পুরো প্রক্রিয়া, সম্ভাব্য পরিবর্তন এবং বিদেশি কর্মীদের উপর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের চাকরি হারানো বিদেশি কর্মীদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব। H-1B সহ বিভিন্ন কর্মভিত্তিক ভিসাধারীদের চাকরি হারানোর পর যুক্তরাষ্ট্রে থাকার যে 60 দিনের সুযোগ রয়েছে সেটি বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট DHS এরই মধ্যে প্রস্তাবটি হোয়াইট হাউসের নিয়ন্ত্রক পর্যালোচনার জন্য পাঠিয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে 2017 সাল থেকে চালু থাকা এই গ্রেস পিরিয়ড আর থাকবে না। বর্তমান নিয়মে H-1B কর্মীরা চাকরি হারানোর পর সর্বোচ্চ 60 দিন সময় পান। এই সময়ের মধ্যে নতুন নিয়োগকর্তা খোঁজা, নতুন ভিসা বা ইমিগ্রেশন স্ট্যাটাসে যাওয়ার চেষ্টা কিংবা যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে। কিন্তু প্রস্তাবটি কার্যকর হলে চাকরি হারানোর পর এই বাড়তি সময়টুকু আর পাওয়া যাবে না। ফলে হঠাৎ চাকরি চলে গেলে নতুন নিয়োগকর্তা খুঁজে স্পন্সরশিপের প্রক্রিয়া শেষ করা কিংবা বৈধ স্ট্যাটাস বজায় রাখা অনেক বেশি কঠিন হয়ে উঠতে পারে। শুধু H-1B নয়, H-1B1, L-1, O-1, TN, E-1, E-2 এবং E-3 ভিসাধারীরাও এই পরিবর্তনের আওতায় পড়তে পারেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনই 60 দিনের গ্রেস পিরিয়ড বাতিল হয়নি। প্রস্তাবটি এখনও পর্যালোচনায় রয়েছে। চূড়ান্ত করার আগে ফেডারেল রেজিস্টারে প্রকাশ করে জনসাধারণের মতামত নেওয়ার নিয়ম রয়েছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর থেকেই বিদেশি কর্মীদের নিয়োগে খরচ বাড়ানো, ভিসার যোগ্যতা কঠোর করা এবং H-1B ব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে। এবার 60 দিনের গ্রেস পিরিয়ড বাতিল প্রস্তাব সেই নীতিরই আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রে কর্মরত হাজার হাজার বিদেশি কর্মীর জন্য এখনো সবচেয়ে বড় প্রশ্ন, চাকরি হারালে নতুন স্পন্সর খোঁজার জন্য তারা কতটা সময় পাবেন। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান 60 দিনের নিয়মই কার্যকর থাকবে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তায় TSA গোল্ড প্লাস কর্মসূচি ঘিরে শুরু হয়েছে আইনি লড়াই। কর্মীদের ইউনিয়নের অভিযোগ, বেসরকারি প্রতিষ্ঠানের হাতে নিরাপত্তা স্ক্রিনিংয়ের বড় অংশ তুলে দেওয়ার পরিকল্পনা সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রকাশ করছে না TSA। অন্যদিকে সংস্থাটি বলছে বেসরকারি প্রতিষ্ঠান কাজ করলেও পুরো প্রক্রিয়া ফেডারেল তদারকির মধ্যেই থাকবে। আগামী বছর 3টি বিমানবন্দরে কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। এই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। তবে সেই পরিবর্তন ঘিরেই এখন তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কারণ নিরাপত্তা স্ক্রিনিংয়ের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হয়েছে TSA কর্মীদের ইউনিয়ন। প্রায় 47,000 ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন কর্মীর প্রতিনিধিত্বকারী আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ AFGE গত 5 আগস্ট TSA এর বিরুদ্ধে মামলা করেছে।
ইউনিয়নের অভিযোগ টিএসএ গোল্ড প্লাস নামের নতুন কর্মসূচির মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানকে আরও বড় ভূমিকা দেওয়ার পরিকল্পনা চলছে, কিন্তু এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সরকারি নথি প্রকাশ করছে না টিএসএ। এএফজিই বলছে তারা মে মাসে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট এর আওতায় নথি চেয়েছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেসব তথ্য না পাওয়ায় আদালতে যেতে বাধ্য হয়েছে ইউনিয়নটি। তাদের দাবি, কর্মসূচির বিষয়টি তারা প্রথম জানতে পারে অপ্রত্যাশিতভাবে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্রচারপত্র পাওয়ার পর। তবে টিএসএ এর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। সংস্থাটির মতে গোল্ড প্লাস হচ্ছে তাদের পুরনো স্ক্রিনিং পার্টনারশিপ প্রোগ্রাম। এর আওতায় বেসরকারি প্রতিষ্ঠান নিরাপত্তা স্ক্রিনিং পরিচালনা করলেও পুরো কার্যক্রম টিএসএ এর ফেডারেল তদারকির মধ্যেই থাকবে। আগামী বছর চার্লসটন, ট্যাম্পা এবং ডেস মনিস বিমানবন্দরে এই কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে, কিন্তু ইউনিয়নের ভয় বেসরকারীকরণের নামে কমতে পারে কর্মী সংখ্যা, বেতন ও সুযোগ সুবিধা। তাদের আশঙ্কা, খরচ কমানোর চাপ শেষ পর্যন্ত বিমানবন্দরের নিরাপত্তার ওপরও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে টিএসএ বলছে গোল্ড প্লাস প্রযুক্তিগত উদ্ভাবন বাড়াবে, যাত্রী সেবা উন্নত করবে এবং ভবিষ্যতের বাজেট সংকট মোকাবেলায় বিমানবন্দর নিরাপত্তাকে আরও স্থিতিশীল করবে। অর্থাৎ সামনে এখন দুটি বড় প্রশ্ন: বিমানবন্দর নিরাপত্তার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, আর এই পরিবর্তনের মূল্য শেষ পর্যন্ত দিতে হবে কাদের? টিএসএ গোল্ড প্লাস নিয়ে আদালতের এই লড়াই তাই শুধু কর্মীদের চাকরির প্রশ্ন নয়, এটি যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও বড় পরীক্ষা। মেডিকেইডের নতুন কর্মসূত্র ঘিরে যুক্তরাষ্ট্রে এখন বাড়ছে উদ্বেগ। প্রতি মাসে ৮০ ঘন্টা কাজ, স্বেচ্ছাসেবা কিংবা পড়াশোনার মতো কার্যক্রমে যুক্ত থাকার নিয়ম মানতে হবে অনেক সুবিধাভোগীকে। অসুস্থদের জন্য অব্যাহতির সুযোগ থাকলেও কয়েকটি অঙ্গরাজ্যে চিকিৎসকের সনদ চাওয়া হচ্ছে। এতে প্রকৃত রোগীরাও পড়তে পারেন জটিলতায়। বিশেষ করে গ্রামীণ এলাকায় বাড়তে পারে ভোগান্তি। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অসুস্থ হয়েও কি এবার হারাতে হবে সরকারি স্বাস্থ্য বীমা? যুক্তরাষ্ট্রে নতুন মেডিকেইড কর্মসংস্থান নীতি ঘিরে লাখ লাখ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ, বিশেষ করে যারা শারীরিক অসুস্থতা, দীর্ঘমেয়াদী চিকিৎসা কিংবা অন্যান্য কারণে নিয়মিত কাজ করতে পারেন না। তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী মেডিকেইড সুবিধাভোগীদের প্রতি মাসে অন্তত ৮০ ঘন্টা কাজ, স্বাস্থ্য সেবা অথবা পড়াশোনার মতো কার্যক্রমে যুক্ত থাকতে হবে। এই নীতি ওবামা কেয়ারের মাধ্যমে মেডিকেইডে যুক্ত প্রায় 2.10 কোটি মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের হিসাবে আগামী এক দশকে প্রায় 50 লাখ মানুষ স্বাস্থ্য সুবিধা হারাতে পারেন। তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে চিকিৎসাজনিত অব্যাহতি নিয়ে। ফেডারেল সরকার রাজ্যগুলোকে 2027 সাল পর্যন্ত অসুস্থতার কথা জানিয়ে কিছু ক্ষেত্রে অব্যাহতি দেওয়ার সুযোগ রেখেছে, কিন্তু আরকানসাস, আইডাহো, ইন্ডিয়ানা, আইওয়া, নর্থ ক্যারোলাইনা, নর্থ ডাকোটা, ওহাইও এবং ইউটা অসুস্থতার প্রমাণ চাওয়ার পথ বেছে নিয়েছে। রক্ষণশীলদের দাবি, শুধু অসুস্থতার কথা বলেই কেউ যেন কাজের শর্ত এড়িয়ে যেতে না পারে তা নিশ্চিত করতেই প্রমাণের প্রয়োজন। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, চিকিৎসকদের সনদ সংগ্রহের এই প্রক্রিয়া অনেক প্রকৃত রোগীকেও সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে চিকিৎসক ও স্বাস্থ্য সেবা কম, সেখানে একটি মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করাই হয়ে উঠতে পারে বড় বাধা। ফলে চিকিৎসার যোগ্য হয়েও কাগজপত্রের জটিলতায় মানুষ মেডিকেইড হারাতে পারেন। এখন বড় প্রশ্ন, অসুস্থ মানুষের সুরক্ষায় নতুন নিয়মে যথেষ্ট অব্যাহতি থাকবে, নাকি আমলাতান্ত্রিক জটিলতাই তাদের স্বাস্থ্যসেবার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে? নিজেদের কেরিয়ারের শুরুতেই দুই প্রজন্মের আর্থিক দায়িত্ব কাঁধে নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের জেনজিকে। বাড়ি ভাড়া, খাবার, চিকিৎসা, স্বাস্থ্য বীমা থেকে শুরু করে পরিবারের নানা খরচ সামলাতে গিয়ে বাড়ছে মানসিক চাপ। জরুরি প্রয়োজনে অবসরের সঞ্চয় থেকেও টাকা তুলছেন অনেকে। ফলে আজকের পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে আগামী দিনের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে। নিয়ামতুল্লাহ সিরাজীর রিপোর্টে জানুন আরও বিস্তারিত।
যুক্তরাষ্ট্রে আর্থিক সংকটের নতুন চিত্র উঠে এসেছে জেনারেশন জেড বা জেনজিকে ঘিরে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান এবং বয়স্ক বাবা মায়ের দায় একসঙ্গে সামলাতে গিয়ে তরুণদের বড় একটি অংশ তীব্র আর্থিক আর মানসিক চাপে পড়ছেন। জীবনযাত্রার ব্যয় বাড়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। প্রতিবেদন অনুযায়ী জেনজির প্রায় 39% বর্তমানে স্যান্ডউইচ জেনারেশনের অংশ, অর্থাৎ একই সময়ে তাদের সন্তান এবং বাবা মা দুই প্রজন্মের আর্থিক দায় সামলাতে হচ্ছে। খাবার, বাসা ভাড়া, চিকিৎসা, স্বাস্থ্য বীমা এবং বয়স্ক বাবা মায়ের যত্নের মতো খরচ বহন করতে গিয়ে অনেকেই নিজেদের ভবিষ্যতের সঞ্চয় ব্যবহার করছেন। গবেষণায় দেখা গেছে, জেনজির 75% মনে করেন প্রিয়জনকে আর্থিকভাবে সহায়তা করার দায় তাদের উপর রয়েছে, আর 76% পরিবার কেন্দ্রিক আর্থিক দায়িত্বের কারণে নিয়মিত ব্যক্তিগত অর্থ নিয়ে চাপ অনুভব করেন। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল, প্রায় 30% জেনজি ইতিমধ্যে পারিবারিক দায়িত্ব পালনের জন্য অবসরের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন। একই কাজ করেছেন 22% মিলেনিয়াল, 11% জেন এক্স এবং 6% বেবি বুমার। বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব অবসরের সঞ্চয় ভাঙলে ভবিষ্যতের চক্রবৃদ্ধি হারে সঞ্চয় বাড়ানোর সুযোগ নষ্ট হবে, ফলে অবসর পিছিয়ে যেতে পারে। বাড়ি কেনা বা ঋণ পরিশোধের মতো গুরুত্বপূর্ণ আর্থিক লক্ষ্য বিলম্বিত হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক দায়িত্বের পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়টিও পরিকল্পনায় রাখা জরুরি। মার্কিন রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দাম্পত্য সম্পর্ক নিয়ে মন্তব্য। মিশিগানের ডেমোক্রেট সিনেট প্রার্থী আব্দুল এল সায়েদ দাবি করেছেন, তাদের সম্পর্ক কিছুটা টানাপোড়েনপূর্ণ বলে তিনি শুনেছেন। তবে তার এই বক্তব্যের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ সামনে আসেনি। এই মন্তব্যের নেপথ্যে কি আছে এবং মার্কিন রাজনীতিতে এর প্রভাব কতটা, জানুন বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দাম্পত্য সম্পর্ক নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মিশিগানের ডেমোক্রেট সিনেট প্রার্থী আব্দুল এল সায়েদ। রোববার সিএনএনের স্টেট অফ দ্য ইউনিয়ন অনুষ্ঠানে উপস্থাপক জেক ট্যাপারের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে নিজের দাম্পত্য জীবনের তুলনা করতে গিয়ে মেলানিয়াকে প্রসঙ্গ করেন এল সায়েদ। এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এবং মেলানিয়ার একটি ছবি এবং এল সায়েদ এবং তার স্ত্রী সারাহ জুকাকুর একটি ছবি পাশাপাশি প্রকাশ করেন। পোস্টের ক্যাপশনে ট্রাম্প লেখেন, টু ভেরি ডিফারেন্ট আমেরিকানস, অর্থাৎ দুটি সম্পূর্ণ ভিন্ন আমেরিকা। ট্রাম্পের এই পোস্টের প্রসঙ্গে এল সায়েদ বলেন, তিনি এবং তার স্ত্রী একে অপরকে পছন্দ করেন। এরপর ট্রাম্প ও মেলানিয়ার সম্পর্ক প্রসঙ্গে সরাসরি প্রশ্ন তোলেন তিনি। এল সায়েদের ভাষ্য, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির সম্পর্ক বিষয়ে তিনি পুরোপুরি জানেন না, তবে যা শুনেছেন তাতে সেটি কিছুটা টানাপোড়েনপূর্ণ। তবে তার এই মন্তব্যের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ বা সূত্র তিনি প্রকাশ করেননি। ট্রাম্প এবং মেলানিয়ার পক্ষ থেকেও এই বক্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প 2005 সালে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান ব্যারন ট্রাম্প। অন্যদিকে এল সায়েদ এবং তার স্ত্রী সারাহ দুজনে চিকিৎসক এবং 2006 সাল থেকে বিবাহিত তারা। তাদের 2 মেয়ে রয়েছে। মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে হ্যারি স্টিফেন্সকে হারিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনায় এসেছেন এল সায়েদ। আগামী নভেম্বরে নির্বাচনে জয়ী হলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার সুযোগ পাবেন। এদিকে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন মন্তব্য নির্বাচনী প্রচারণায় কতটা প্রভাব ফেলবে, এখন সেটি দেখার বিষয়। জরুরি মুহূর্তে 911 নম্বরে ফোন করে সাহায্যের অপেক্ষায় থাকেন মানুষ, কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে এখন সেই কলের প্রাথমিক জবাব দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। প্রযুক্তিটি কলের গুরুত্ব বিশ্লেষণ করে মানব ডিসপ্যাচারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। এতে কর্মীদের চাপ কমার আশা থাকলেও আতঙ্কিত কণ্ঠ, অস্পষ্ট কথা কিংবা গোপন বিপদের সংকেত এআই কতটা বুঝবে তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। জরুরি সেবায় এআই ব্যবহারের সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে বিস্তারিত জানুন প্রতিবেদনে।
911 নম্বরে ফোন করলেন সাহায্যের আশায়, কিন্তু ওপাশে যদি মানুষ নয়, কথা বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ঠিক এমনই এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জরুরি সেবার কল গ্রহণে এআই ব্যবহারের সিদ্ধান্ত ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রতিদিন 1000-এর বেশি জরুরি কল আসে অরলিন্স প্যারিশ কমিউনিকেশন ডিস্ট্রিক্টে। সেই চাপ সামাল দিতে চালু হয়েছে এআই ইমার্জেন্সি কল ট্রায়াজ। এই প্রযুক্তি কয়েক সেকেন্ডের মধ্যেই কল বিশ্লেষণ করে ঠিক করে নেয় কোনটির সঙ্গে মানব ডিসপ্যাচারের কাছে যাবে আর কোনটি এআই নিজেই সামলাবে। তবে কর্মকর্তারা জোর দিয়ে বলছেন এআই মানুষের বিকল্প নয়। আগে থেকেই রিপোর্ট হওয়া দুর্ঘটনার আশপাশ থেকে আসা পুনরাবৃত্তি কল বা মানব অপারেটররা ব্যস্ত থাকলে কম অগ্রাধিকারের কল সামলাতেই মূলত এই প্রযুক্তি ব্যবহার করা হবে। কিন্তু সমালোচকদের প্রশ্ন আরও বড়। সাবেক 911 ডিসপ্যাচারদের আশঙ্কা, আতঙ্কিত কণ্ঠ, ভাঙা ইংরেজি, শক্তিশালী উচ্চারণ কিংবা পারিবারিক সহিংসতার মতো সংকেতপূর্ণ পরিস্থিতি কি আদৌ বুঝতে পারবে একটি মেশিন? তাদের ভাষায় জরুরি মুহূর্তে মানুষের অনুভূতি পড়তে পারে শুধু মানুষই। যদিও আটলান্টা ও সিয়াটেলেও 911 ব্যবস্থায় এআই সহায়তা প্রযুক্তি ব্যবহার হচ্ছে। নিউ অরলিন্সই প্রথম বড় শহর যেখানে এআই সরাসরি কলের প্রাথমিক জবাব দিচ্ছে। কর্তৃপক্ষের দাবি, মানব তদারকি, শক্তিশালী সাইবার নিরাপত্তা আর নিয়ন্ত্রিত অ্যালগোরিদমের মাধ্যমে এই প্রযুক্তি জীবন বাঁচাতে সহায়ক হবে। তবে এখন প্রশ্ন একটাই, জরুরি মুহূর্তে মানুষের জীবন রক্ষার দায় কি এআইয়ের হাতে তুলে দেওয়া নিরাপদ? নিউ ইয়র্কে করদাতার অর্থ ব্যবহারের অভিযোগে নতুন করে বিতর্কে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। রিপাবলিকান প্রার্থী সারিতা কোমাটি রেড্ডির এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, জেমসের দপ্তর থেকে দেওয়া $226 মিলিয়ন অনুদানের মধ্যে 54 মিলিয়নের বেশি গেছে এমন কয়েকটি আইনি সংগঠনের কাছে, যাদের বিরুদ্ধে পুলিশ বা জননিরাপত্তা বিরোধী অবস্থানের অভিযোগ রয়েছে। তবে জেমসের প্রচারণা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। করদাতাদের অর্থ কি পুলিশের বিরুদ্ধে অবস্থান নেওয়া সংগঠনের পেছনে যাচ্ছে? নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে ঘিরে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক ফেডারেল প্রসিকিউটর সারিথা কোমাটি রেড্ডি। তার দাবি, জেমসের দপ্তর থেকে 2019 সালের পর দেয়া প্রায় $226 মিলিয়ন অনুদানের মধ্যে $54 মিলিয়ন বেশি গেছে 6টি আইনি সংগঠনের কাছে। এসব সংগঠনের বিরুদ্ধে পুলিশের ভূমিকা কমানো এবং কারাগার ব্যবস্থার বিরোধিতার অভিযোগ রয়েছে। কোমাটি রেড্ডি বলছেন যে অর্থ নিউ ইয়র্কের মানুষের আবাসন সুরক্ষায় ব্যবহারের কথা, তার একটি অংশ রাজনৈতিক ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কর্মকাণ্ডে চলে যাচ্ছে। তবে লেটিশিয়া জেমসের প্রচার শিবির বলছে এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। তাদের দাবি, হব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে আইনি সহায়তা পাচ্ছেন এবং হাজারো পরিবার বাড়ি হারানো থেকে রক্ষা পেয়েছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই সামনে আসছে নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ নির্বাচন। জেমস চাইছেন তৃতীয় মেয়াদে অ্যাটর্নি জেনারেল থাকতে, আর কোমাটি রেড্ডির লক্ষ্য তাকে সরিয়ে রিপাবলিকান নেতৃত্ব প্রতিষ্ঠা করা। অর্থের ব্যবহার, জননিরাপত্তা এবং রাজনৈতিক অবস্থান সব মিলিয়ে এবারের লড়াই যে বেশ উত্তপ্ত হতে যাচ্ছে তা এখনই স্পষ্ট। প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের কাছে ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে মিশিগানে অনুষ্ঠিত হয়েছে মুনা নর্থ জোনের দাওয়া কনফারেন্স। গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্বদের বক্তব্য শুনতে সম্মেলনে অংশ নেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। নারী, পুরুষ ও নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো অনুষ্ঠান স্থল। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। পবিত্র কোরআন তিলাওয়াত, ইসলামিক আলোচনা ও নাশিদ পরিবেশনের মধ্য দিয়ে মিশিগানের ওয়ারেনে অনুষ্ঠিত হলো মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনা নর্থ জোনের দাওয়া কনফারেন্স। রোববার দিনব্যাপী ইসলামিক সেন্টার অফ 9 মাইল ওয়ারেনের ব্যাংকোয়েট হলে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। দর্শক শ্রোতাদের ব্যাপক উপস্থিতিতে পুরো হল ছিল কানায় কানায় পূর্ণ। ইসলামী জীবন ব্যবস্থা, নৈতিকতা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ধর্মীয় শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে শোনেন উপস্থিত সবাই।
মুনা নর্থ জোনের প্রেসিডেন্ট নেসার উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ার হোসাইনের পরিচালনায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াত করেন কারি মাওলানা আব্দুল মুকিত। অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন রেনেসা কালচারাল গ্রুপ অফ মিশিগানের শিল্পীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুনার সাবেক প্রেসিডেন্ট ডাক্তার সাইদুর রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সহ সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন ওয়েইন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর রামজি মোহাম্মদ, মুনার সহকারী নির্বাহী পরিচালক হাফেজ আবদুল্লাহ আল আরিফ, MCM মসজিদের ইমাম মাওলানা তারিক আদনান এবং দারুল কোরআন মসজিদের ইমাম মাওলানা সাইদ আহমদ সহ বিশিষ্ট ইসলামী ব্যক্তিরা। বক্তারা বলেন, ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে পৌঁছে দেয়া এবং সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দাওয়া ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাওয়া কেবল বক্তব্য বা আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, সুন্দর চরিত্র, মানবিক আচরণ এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। আলোচকেরা আরও বলেন, প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইসলামের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত রাখতে পরিবার, সমাজ এবং কমিউনিটির সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন বক্তারা। আয়োজকেরা জানান, প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্মেলনটিকে প্রাণবন্ত করে তুলেছে। তাদের প্রত্যাশা, এ ধরনের দাওয়া ভিত্তিক আয়োজন মুসলিম সমাজে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি ইসলামী শিক্ষা ও মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুস্মিতা চৌধুরী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।